নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা। গল্পের নাম কাঠঠোকরা। দপ্তর থেকে ইস্যু করা পাস দেখিয়ে শেষ মুহূর্তে একটা বার্থ পেয়েই গেল হরিপদ। এই ট্রেনের নাম দার্জিলিং মেল। আগে ছাড়তো সন্ধেবেলা, এখন 10টার পরে। নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়, অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে। 12টা বছর যেন হুশ করে চলে গেল। চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গেছিল হরিপদ। লিস্ট অনুযায়ী সব জিনিস কিনতে হবে। লিস্টটা ধরিয়ে দিয়ে বিড়িটা বের করে কানের কাছে টিপতেই কথাগুলো শুনতে পেল। আমার যদি স্বাস্থ্য ভালো থাকতো তাহলে জলপাইগুড়িতেই চলে যেতাম। দ্বিতীয়জন বলল, দূর, অত কষ্ট আমাদের জন্য নয়। মিলিটারিতে ঢুকবে পাঞ্জাবি গোর্খারা, আর আমাদের জন্য কেরানির চাকরিই ভালো। দুজনকেই চেনে হরিপদ। কাজকর্ম নেই, দিন রাত মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারে। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গোরাদা? প্রথমজন বলল, আজ 11টার থেকে জলপাইগুড়ির চাঁদমারির মাঠে মিলিটারিতে সেপাইয়ের চাকরির লোক নেবে। খাওয়া থাকা ফ্রি প্লাস মাইনে। তোমার তো চেহারা ভালো, যাও না, কপালে থাকলে চাকরি পেয়ে যেতে পারো। আর কতকাল লোকের বাড়িতে চাকর হয়ে থাকবে। কথাটা একটুও ভালো লাগেনি হরিপদর। তাকে চাকর হিসাবে দেখে না বুড়ো কর্তা। বুড়ো কর্তার মেয়ে, যিনি বিয়ে থা করেননি, স্কুলে দিদিমণির কাজ করেন, সবাই তাকে বর্দি বলে। তাই হরিপদও বর্দি বলেই ডাকে। খুব স্নেহ করেন। সেই 8 বছর বয়সে বাবা মার সঙ্গে পূর্ববঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে এপারে আসার সময় সে দলছুট হয়ে গেছিল। আজ অবধি নিজের বাবা মাকে সে খুঁজে পায়নি। চ্যাংড়া বান্দার থেকে চালসা চলে এসেছিল বাসে চেপে। খিদের জ্বালায় আর ভয়ে কাঁদছিল রাস্তায় দাঁড়িয়ে। লোকজন অনেক প্রশ্ন করেও হদিশ না পেয়ে বুড়ো কর্তার কাছে পৌঁছে দিয়েছিল। বুড়ো কর্তা বলেছিলেন, দেখে শুনে চোর ছ্যাঁচর বলে তো মনে হচ্ছে না, প্রকৃতই উদ্বাস্তু, থাকে বাড়িতে। দিদিমণি মেয়েকে ডেকে বলেছিলেন, দেখো একে মানুষ করতে পারো কিনা। হ্যাঁ, নাম সই করা, অওয়া ক খ ABCDর বেশি বিদ্যে মেরে ধরেও শেখাতে পারেনি বর্দি। কিন্তু 5 মাস খাটার ব্যাপারে দক্ষতা দেখাতে লাগলো হরিপদ। 13-14তে ওই বাড়ির একটা সে অপরিহার্য হয়ে উঠল। সংসারের যাবতীয় কাজের দায়িত্ব তখন থেকে তার ওপর। সেই সঙ্গে তার স্বাস্থ্য বেশ ভালো হলো। বুড়ো কর্তা তাকে ব্যায়াম করতে শেখালেন। 14 বছরেই তাকে যেন 17 বছর বলে মনে হতো। বিড়ি খাওয়া ছাড়া তার আর কোনো শখ নেই। বুড়ো কর্তা প্রত্যেক মাসের 1 তারিখে তার হাতে 10টা করে টাকা দিতেন। বলতেন, পরিশ্রম করছো, তার বদলে পারিশ্রমিক তোমার প্রাপ্য। কিন্তু বর্দি সেটা নিয়ে 5টা টাকা দিয়ে বলতেন, এটা তোর নামে পোস্ট অফিসে জমাবি। সে বড় সুখের দিন ছিল। 5 টাকায় রাজার মতো থাকা যেত। 2 টাকার বিড়িতেই মাস চলে যেত। বাকি 3টে টাকা খরচ করার জায়গা পাওয়া যেত না। সবই তো বাড়িতে পাওয়া যেত। মাসে 4 দিন 5.25 আনার টিকিট কেটে সিনেমা দেখতে শুরু করলো সে। আর সেখানেই তার বাসন্তীর সঙ্গে আলাপ।
সে সিনেমা দেখতে যেত প্রত্যেক শুক্রবার ম্যাটিনি শোতে। ওই সময় বুড়ো কর্তা ঘুমন, বর্দি স্কুলে থাকেন, হাতের কাজ শেষ, তাই পাজামা শার্ট পরে সিনেমা হলে পৌঁছে 5:15 আনার লাইনে দাঁড়িয়ে যেত। কিন্তু সেদিন গিয়ে দেখল তেমন দর্শক নেই, সামান্য ভিড়। একজন মধ্যবয়সী আর তরুণী একপাশে দাঁড়িয়ে আছে। হরিপদর মনে হলো সিনেমাটা বোধহয় ভালো নয়, তাই লোকে দেখতে আসেনি। সে কি করবে ভাবছে, এমন সময় ওই মধ্যবয়সী এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আপনি কি টিকিট কিনবেন? 17 বছরের অভিজ্ঞতায় কেউ তাকে আপনি বলেনি। সে ঘাবড়ে গিয়ে মাথা নেড়েছিল, না না, আমি 5:15 আনায় সিনেমা দেখি। আহা, আপনার কাছে টিকিটের দাম চাইছি নাকি? একটা টিকিট বেশি হয়েছে, কাউন্টার ফেরত নেবে না। কাকে বিক্রি করব? সেই লোক কেমন হবে, অন্ধকারে পাশে বসবে তো। তাই বাসন্তী আপনাকে দেখে বলল, বৌদি, ওকে সরল বলে মনে হচ্ছে। মধ্যবয়সিনী বলল এই কথাগুলো। বিনা পয়সায় সিনেমা দেখার সুযোগ কে ছাড়ে? মধ্যবয়সিনী তার হাতে টিকিট গুঁজে দিয়ে সঙ্গিনীকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। 5:15 আনা যখন বেঁচে গেল, তখন সিনেমা হলের পাশের দোকান থেকে একটা চারমিনার সিগারেট 2 পয়সা দিয়ে কিনে ফেলল হরিপদ। বিড়ির বদলে সিগারেট ধরিয়ে নিজেকে বেশ সম্ভ্রান্ত মনে হতে লাগলো। হলে ঢোকা মাত্র আলো নিভে গেল। লোক হয়নি বলে যারা টর্চ জেলে সিট দেখিয়ে দেয়, তারাও নেই ধারে কাছে। 5:15 আনার নাম্বার থাকেও না, যে যেখানে পারে বসে পড়ে। কিন্তু 10 আনার টিকিটে, এই যে এদিকে, এখানে। ডাক শুনে তাকালো হরিপদ। একেবারে প্রান্ত সিটে বসে আছেন মহিলা, পাশে মেয়েটা। আধা অন্ধকারে হাতড়ে হাতড়ে সিটে গিয়ে বসতেই নাকে পাউডারের গন্ধ পেল হরিপদ। গন্ধটা আসলে মেয়েটার শরীর থেকে। সে 2 হাত গুটিয়ে একটু সরে বসল, যাতে মেয়েটার শরীরের থেকে দূরত্ব থাকে। এখন সরকারি খবর দেখাচ্ছে, ইংরেজিতে ধারা বিবরণী চলছে, যার বিন্দু বিসর্গ সে বুঝবে না। মেয়েটা বলল, আপনি ভালোভাবে বসুন না। ঠিক আছে। মধ্যবয়সিনী হাসলেন। একে ঠিক বলেই বুঝি, মনে হচ্ছে আমাদের অসুখ আছে, ছোঁয়া বাঁচাচ্ছেন আপনি। সোজা হলো হরিপদ। মধ্যবয়সিনী জিজ্ঞাসা করলো, আপনার নাম? হরিপদ। ওর নাম বাসন্তী, আর আমি ওর বৌদি। সিনেমা আরম্ভ হয়ে গেল। জঙ্গলের রাজার মেয়ে সখীদের নিয়ে গান গায়, খেলা করে, কিন্তু ছেলে দেখলেই খেপে গিয়ে তাড়া করে, শাস্তি দেয়। বাসন্তীর পাশে বসে হরিপদর বেশ লজ্জা করছিল। রাজকন্যার পরনের পোশাক যতটা না থাকলে নয়, ততটাই থাকার। কোনো ছেলে তাকে প্রেম নিবেদন করতে এলেই তাকে শাস্তি দিত রাজকন্যা। কি নিষ্ঠুর, ফিস করে বলছিল বাসন্তী। মাথা নেড়েছিল হরিপদ। সব মেয়েই ওরকম নয়। বাসন্তী কানের কাছে মুখ এনে বলল, আমি জানি না। সে কি, জীবনে কোনো মেয়ে আসেনি? না। বাসন্তী সে কথা তার বৌদিকে জানাতেই চাপা হাসি শুনতে পেল হরিপদ। হঠাৎ বাসন্তীর ডান হাত অন্ধকারে হরিপদর বাঁ হাত ধরল। এরকম নরম তুলতুলে হাতের স্পর্শ জীবনে কখনো পায়নি সে। ঠিক সেই সময় জঙ্গলের পাশের নদীতে কাঠ ধরে ভেসে আসা নায়কের জ্ঞানহীন শরীর আবিষ্কার করে ফেলল রাজকন্যার সখীরা। খবর পেয়ে রাজকন্যাও এলো। এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যায় না। ভেজা পোশাক খুলে নায়ককে জাগাতে চেষ্টা করল, কিন্তু পোশাক খোলার পর নায়কের সুগঠিত শরীর দেখে রাজকন্যার মুখ চোখ যেন বদলে গেল। পাশে বসে সে বুকে ঠোঁট ছোঁয়াতেই নায়কের জ্ঞান ফিরে এলো। সঙ্গে সঙ্গে বাসন্তী হরিপদর হাত টেনে তুলে নিজের বুকে ছুঁয়ে আবার নামিয়ে আনলো পায়ের ওপর। হরিপদর কানটা ঝা ঝা করে উঠল। শরীরের সব রক্ত
তখন তার মুখে। ওদিকে জ্ঞান ফিরে আসার পরে নায়ক রাজকন্যার প্রেম প্রত্যাখ্যান করল। সে দ্বীপ থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকন্যা তো তাকে ছাড়তে নারাজ। বাসন্তী, উঠে আয়, উঠে আয় বলছি। অন্ধকারে কেউ একজন চাপা গলায় গর্জন করতেই বাসন্তী স্প্রিংয়ের মতো উঠে হন হন করে বেরিয়ে গেল হল থেকে। সেই লোকটাও চলল ওর পেছন পেছন। হরিপদ খুব ঘাবড়ে গেল। সে যে মেয়েটার হাত ধরেনি, মেয়েটাই তার হাত ধরেছিল, একথা নিশ্চয়ই লোকটা জানবে না। কিন্তু অন্ধকারে কি লোকটা দেখতে পেয়েছিল? নিশ্চয়ই বাসন্তীর বাবা জানতো না যে মেয়ে সিনেমা দেখতে এসেছে। লোকটা যদি তাকে চিনতে পারে তাহলে নিশ্চয়ই দিদিমণির কাছে নালিশ করবে। হাত পা শিরশির করতে লাগলো তার। সে চটপট হল থেকে বেরিয়ে যেতে চাইল। আর ঠিক তখনই ওই মধ্যবয়সনী বলল, চিন্তার কিছু নেই, তুমি এই পাশে সরে এসো। লোকটা কে? বাসন্তীর মামা, হাড়ে বজ্জাত লোক। আমার ওপর খুব রাগ, তাই ভাগ্নিকে ধমকে নিয়ে গেল। খুব খুব করে শব্দ করে হাসল মধ্যবয়সনী। আপনার ওপর রাগ কেন? বামন হয়ে চাঁদ ধরতে চাইলে আছাড় যে খেতেই হবে। মধ্যবয়সনী হাসলেন। আরে, এখনো তুমি ওখানে বসে আছো, লোকে কি ভাববে? অতএব বাধ্য হলো হরিপদ। কানের কাছে মুখ এনে মধ্যবয়সনী বলল, তুমি আমাকে বৌদি বলেই ডেকো। পুরো সিনেমা দেখা হলো না। হাফ টাইমে বৌদি বলল, ভাল লাগছে না, তুমি কি পুরোটা দেখতে চাও? আমি মাথা নেড়ে বললাম, না। তাহলে চলো বাড়ি যাই। বাইরে বেরিয়ে বৌদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বলল, চলো, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। বেশি দূর নয়, আধ ঘন্টা লাগবে। বাসে চেপে নাগরাকাটায় পৌঁছবার আগেই বৌদি নেমে পড়লেন। পাশেই ফরেস্টের কোয়ার্টার্স, বেশ নির্জন জায়গা। কোয়ার্টার্সের পাশের কাঠের বাগানওয়ালা বাড়ি। গেট খুলে ভেতরে ঢোকা মাত্র একটা টেকু লম্বা লোক বেরিয়ে এলো। কি ব্যাপার, সিনেমা দেখলে না? ইস, কি বিশ্রী ছবি, ও বসে থাকা যায় না। এটা আবার কে? হরিপদ, খুব ভালো ছেলে, বৌদি বলল। হরিপদ? সেটা আবার কি? লোকটা জিজ্ঞাসা করল। হরিপদ ভট্টাচার্য। ও বামুনের ছেলে? বয়স কত? এই 17। তাই? এখনো গোঁফ দাঁড়িয়ে ওঠেনি। শোনো, আমাকে এক্ষুনি মালবাজারে যেতে হবে, কাজ আছে। বেশি কিন্তু গিল না। আরে না না, লোকটা বেরিয়ে গেল। বৌদি হাসলেন। কাঠের ব্যবসা করে, মালবাজারে যায় মাল খেতে। বাইরের ঘরে বসে বৌদি জিজ্ঞাসা করলো, তা বলো, বাসন্তীকে কেমন লাগলো? ভালো। প্রেম প্রেম করে পাগল হয়ে গেছে মেয়েটা, অথচ কোনো ছেলেকেই ওর পছন্দ হচ্ছিল না। তোমাকে আজ দেখা মাত্র আমাকে বললে আলাপ করিয়ে দাও। দেখালাম, তোমার সঙ্গে মানাবেও। বৌদি হাসলেন। কি খাবে বলো? কিচ্ছু না, আমি এখন বাড়ি যাব, হরিপদ বলল। বাড়িতে কে কে আছে? দিদিমণি আছে, বড়বাবু আছে। বড়বাবু? বৌদি অবাক হলেন। বড়বাবু মানে? ওকে সবাই বড়বাবুই বলে, অনেক বয়স হয়েছে তো। আগে এদিকে জমিদার ছিলেন। আর দিদিমণি ওরই মেয়ে, বিয়ে করেননি, স্কুলে পড়ান। তা তোমার সঙ্গে কি সম্পর্ক? বৌদির কপালে যেন ভাঁজ পড়ল। আমি তো ওদের সব, আমার ওপর ওরা নির্ভর করে। তোমার বাবা মা কোথায়? জানি না, পাকিস্তান থেকে আসার সময় আমি হারিয়ে গেছি। মেয়েটা মরল, এখন কি করি? বিড়বিড় করলেন বৌদি। শোনো, তোমার এই পরিচয় যেন বাসন্তী জানতে না পারে। ও তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু তুমি খাওয়াবে কি? কাজকর্ম করো না, পেটে বিদ্যে নেই। আমি ভেবেছিলাম তুমি কলেজে পড়ো। শুধু চেহারা থাকলেই কি হয়? বরং চেষ্টা করবে বাসন্তীকে এড়িয়ে যেতে।
আমার সঙ্গে ওর দেখাই হবে না। কোথায় থাকে আমি তাই জানি না। মেয়ে মানুষের মনে প্রেম এলে ঠিক খুঁজে বের করে। একবার তো দেখলাম তোমার হাত তুলে বুক ছোঁয়ালো। আগে রোজগার করো, টাকা জমাও, তারপর এগোবো। ঠিক আছে। হরিপদ উঠে দাঁড়ালো। সে যখন বারান্দায় চলে এসেছে তখন বৌদি পেছন থেকে ডাকলেন, শোনো, সামনের রবিবারে দুপুরে এখানে এসো তো। কেন? বাসন্তীর আসার কথা। একটু ফষ্টি নাষ্টি করে ও যদি সুখ পায় তা পাক। আমার হয়েছে যত জ্বালা। কেমন ঘোরের মধ্যে কেটে গেছিল কয়েকটা দিন। দিদিমণির সন্দেহ হয়েছিল, জিজ্ঞাসা করেছিল, নেই তোর কি হয়েছে রে? আমার কেন? কিছু হয়নি তো। কিছু হয়নি? সব সময় কিরম অন্য কথা ভাবছিস, বাইরে বাইরে তার আগের মতো ঘুরে বেড়াচ্ছিস না, সব সময় কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে থাকিস। না না, ভাবছি এখন থেকে আমাকে রোজগার করতে হবে। দিদিমণি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোর কি মুরদ আছে রে, রোজগার করবি? কথাটা শুনে মন খারাপ হয়ে গেছিল। সে তো কিছুই জানে না, পেটে বিদ্যে নেই, কিন্তু গাড়ি চালাতে পারে। এমন লোক এখানে ড্রাইভারি করে টাকা বাড়াচ্ছে। ড্রাইভারিটা যদি শিখতে পারে, খালাসির চাকরি করলে বাসন্তী যে তাকে পাত্তা দেবে না একথা হরিপদ বোঝে। বুড়ো কর্তার কাছে গিয়ে মনের সব কথা বলল হরিপদ। বুড়ো কর্তা তাকালেন, এ তো ভালো কথা, পুরুষ মানুষের তো রোজগারের চেষ্টা করা উচিত। ঠিক আছে, কথা বলবো। চা বাগানের গাড়ির খালাসির চাকরি পেলে ড্রাইভারের কাছ থেকে শিখে নিতে পারবে। আনন্দ হলো খুব। প্রথম দিকে যদিও খালাসি হয়ে ঢুকতে হবে, কিন্তু সেটা খুব বেশি হলে বছরখানেকের জন্য। তারপর চা বাগানের ড্রাইভারের পাকা চাকরি, কোয়ার্টার্স। পরের রবিবার দুপুরে বৌদির বাড়িতে গিয়ে দরজায় শব্দ করল হরিপদ। কীরকম ভয় অথচ আনন্দ একসঙ্গে যেন তাকে জড়িয়ে ধরেছিল। দরজা খুলল বাসন্তী। এসো, তাড়াতাড়ি ভেতরে এসো না। ভেতরে ঢুকে হরিপদ জিজ্ঞাসা করলো, কেন? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? বৌদি তো বাড়িতে নেই। নেই কেন? ঘাবড়ে গেল যেন হরিপদ। বানারহাটে গেছে বাবার সঙ্গে দেখা করতে। ও, চলো ভেতরের ঘরে গিয়ে বসি। বৌদি বলে গেছে কেউ এলে তুই জানলা দিয়ে কথা বলবি, হরিপদকে যেন কেউ দেখতে না পায়। বাসন্তী হাসল। ওর পেছন পেছন ভেতরের ঘরে এসে দেখল একটা খাটে সুন্দর বিছানা পাতা আছে। তার এক পাশে বসে পা ঝুলিয়ে বাসন্তী বলল, তোমার সব ভালো, শুধু ওই নামটা ছাড়া। আমি কি করব? সত্যি, তোমার তো হাত নেই। আচ্ছা, সেদিন তুমি কিছু মনে করনি তো? আমার মামাটা ওইরকম, রাগলে চাঁড়াল। তোমাকে চিনতে পারিনি। কে তুমি জিজ্ঞাসা করছিল, আমি বলেছি চিনি না। টিকিট কেটে যারা সিনেমা দেখতে যায় তাদের সবাইকে আমি কি করে চিনব? হেসে গড়িয়ে পড়ল বাসন্তী। তারপর সোজা হয়ে বসে গম্ভীর মুখ করে বলল, আই লাভ ইউ। মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ বয়ে গেল। এই তিনটি ইংরেজি শব্দ সিনেমা দেখার দৌলতে হরিপদর জানা। বাসন্তী জিজ্ঞাসা করল, তুমি? মাথা নাড়ল হরিপদ। হ্যাঁ, বলতে তার খুব আনন্দ হচ্ছিল। আমাকে বিয়ে করবে তো? বিয়ে? আমি যাকে ভালোবাসবো তাকে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি তো এখনো রোজগার করি না। করো, 1 বছর টাইম দিলাম, তোমাকে ভালো লেগেছে বলে টাইম দিচ্ছি। নইলে আমার হ্যাঁ শুনতে 4-5 জন লাইন দিয়ে আছে। 1 বছর পরে রোজগার করে বিয়ে করতে পারবে তো? তাহলে আমি সীতার মতো প্রতীক্ষা করব। বেনিটা নাড়াচাড়া করতে করতে বলল বাসন্তী। হ্যাঁ হ্যাঁ, পারবো। বেশ জোরে জবাব দিল হরিপদ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এখানে এসে বসো। হাত দিয়ে বিছানার একটা জায়গা দেখিয়ে দিল বাসন্তী। হরিপদ পায়ে পায়ে এসে বসল।
দুজনের মধ্যে দূরত্ব বোধহয় আধ হাত। বাসন্তী বলল, সবাই বলে আমি খুব ঠোঁট কাটা। সত্যি কথা স্পষ্ট বলা ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলি, বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দেবে না? ও, সিনেমার হিরোদের মতো অসভ্যতা যদি করতে হয় সেটা বিয়ের পরে করবে। তবে আমার ইচ্ছা হলে আমি হাত দিতে পারি। তখন তোমাকে একদম বাচ্চা হয়ে থাকতে হবে। রাজি? হ্যাঁ, তুমি খুব ভালো। এই সময় বাইরের দরজায় আওয়াজ হলো। বাসন্তী উঠে দাঁড়ালো। চুপ করে বসে থাকো, আমি দেখছি কে এলো। বাসন্তী প্রায় উড়ে গেল, ফিরেও এলো চটপট। সর্বনাশ হয়েছে, বাবা এসেছে। আমি বলে এসেছিলাম মাকে যে বৌদির কাছে যাচ্ছে। সত্যি কিনা দেখতে এসেছে। তুমি তুমি পেছনের দরজাতেই বেরিয়ে যাও, ওদিকে জঙ্গল আছে, আড়ালে আড়ালে চলে যাবে। সামনের রবিবারে পরের রবিবার এখানে এসো। ঝটপট দরজা খুলে দিল বাসন্তী। হরিপদ পা বাড়াতেই হাত ধরে টানল সে। হরিপদ দাঁড়িয়ে পড়তেই কাঠঠোকরার মতো ঠোঁট দুটো ওর ঠোঁটে ঠুকে দরজাটা বন্ধ করে দিল। জঙ্গলে ঢোকার পর হরিপদ শিহরিত। সে বারবার নিজের ঠোঁট আঙুলে ছুঁয়ে নিচ্ছিল। এরকম চুমু খাওয়ায় তার ঠোঁট টনটন করলেও নিজেকে তার নায়ক বলে মনে হচ্ছিল। রাত্রে গোড়াদার কথা মনে এলো। জলপাইগুড়ির চাঁদমারির মাঠে মিলিটারিরা চাকরি দিচ্ছে। গোড়াদা বলেছিল তার যে চেহারা তাতে চাকরিটা হয়ে যাবে। এই তল্লাটে তো একটাও মিলিটারি নেই, কিন্তু ড্রাইভার প্রচুর। সে ড্রাইভার হলে লোকে ডাকবে তাকে হরি ড্রাইভার বলে। এমন কিছু আহামরি ব্যাপার না, কিন্তু মিলিটারিতে চাকরি করলে লোকে সমীহ করতে বাধ্য। সিনেমায় সে দেখেছে, কিন্তু গোড়াদার মুখে খবরটা সে শুনেছে বেশ কয়েকদিন হলো। এখনও কি ওরা চাকরি দিচ্ছে? দেয়া নিশ্চয়ই শেষ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেল হরিপদর। চাকরিটা পেলে 1 বছর কেন, 6 মাসের মধ্যে বাসন্তীকে বিয়ে করে ফেলতে পারবে সে। পরের সকালে মরে যেতেই গোড়াদাকে দেখতে পেয়ে খুশি হলো হরিপদ। তার প্রশ্ন শুনে গোড়াদা খ্যাক খ্যাক করে হাসল। হ্যাঁ, তুই বেটা একটা গাধা। এতদিন ধরে ওরা জলপাইগুড়ির চাঁদমারিতে বসে থাকবে চাকরি দেওয়ার জন্য? চলে গেল, মিলিয়ে গেল হরিপদ। এক জায়গায় কেন থাকবে? ঘুরে ঘুরে লোক খুঁজছে। এই তো আজও ওরা ওই সেবকের কাছে মিলিটারি ক্যাম্পে লোক নেবে, গোড়াদা বলল। পকেটে 10টা টাকা ছিল। হরিপদ দেখলো একটা বাস এসে দাঁড়ালো, যেটা সেবক ব্রিজ হয়ে শিলিগুড়িতে যাবে। দৌড়ে গিয়ে উঠে বসলো সে বাসে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলে, এটা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পের কাছে যাবে? যাবে। অনেক শারীরিক পরীক্ষা, দৌড়, লাফের পর একজন বাঙালি অফিসার তার নাম ঠিকানা লিখে ফর্মটা এগিয়ে দিল সই করার জন্য। কাঁপা কাঁপা হাতে সই করল হরিপদ। খাওয়া দাওয়া, থাকা, ইউনিফর্ম সব বিনা পয়সায়। মাস গেলে 145 টাকা, 12 আনা, 6 মাস পর্যন্ত। আর ততদিন ট্রেনিং চলবে। ট্রেনিংয়ে পাশ করলে মাইনে বাড়বে। কিন্তু ট্রেনে উঠতে হবে আজ বিকেলে। অফিসার তাকে রেলের পাস ধরিয়ে দিলেন, সঙ্গে 30টা টাকা রাস্তায় খাওয়ার জন্য। আজই ট্রেন ধরে যেতে হবে মিরাটে। মিরাট? সেটা আবার কোথায়? ওহ, ওখানে দাঁড়াও, আজ যারা রিক্রুট হয়েছে তাদের নিয়ে গাড়ি যাচ্ছে স্টেশনে। ওদের সঙ্গে চলে গেলে মিরাট কোথায় তুমি দেখতে পাবে। সেখানেই ট্রেনিং হবে। আজই যেতে হবে। হঠাৎ চৈতন্য ফিরল হরিপদর। হ্যাঁ, না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হবে তোমার নামে, জেলে যেতে হবে। তখন দুপুর 2টো, খিদে পেটটা চোঁ চো করছে। ওদিকে বাড়িতে নিশ্চয়ই এতক্ষণ হইচই পড়ে গেছে। কোথাও খুঁজে না পেয়ে মাথায় হাত দিয়েছে বড়দি। আজ যদি মিরাটে যেতে হয় তাহলে খবরও পাবে না ওরা। মিরাট থেকে কি সামনের রবিবার ফেরা যাবে? রবিবার তো সব চাকরিতেই ছুটির দিন। একবার ভাবলো দরকার নেই চাকরির,
ফিরেই যায়। সঙ্গে সঙ্গে বাসন্তীর মুখটা মনে পড়ল। বিয়ের আগে ওকে ছোঁয়া যাবে না, বিয়ে করতে হলে চাকরি চাই। তাছাড়া ফিরে গেলে মিলিটারিরা তাকে ধরে এনে জেলে পুরে দেবে। সেই সন্ধ্যাবেলায় ট্রেনে বসে হরিপদ তাহারই মতো চাকরিতে ঢোকা শিলিগুড়ির একটা ছেলের মুখে শুনতে পেল মিরাটে পৌঁছতে 3 রাত 2 দিন লেগে যাবে। আগামী 1 বছরের মধ্যে বাড়ি ফেরা যাবে না। মনে হয়েছিল ট্রেন থেকে লাফিয়ে পড়তে। 1 বছর তাকে না দেখতে পেয়ে বাসন্তী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। আজ ফেরার ট্রেনে বসে মনে হচ্ছিল 12টা বছর যেন হুশ করে কেটে গেছে। প্রথমে মিরাট, তারপর পাকিস্তান সীমান্ত, শেষে জাহাজে চেপে মধ্য এশিয়ায়। জাতিসংঘের শান্তি বাহিনীতে ভারতীয় সেনা হিসাবে থেকেছে এতকাল। বছরের ছুটি নেয়নি, নিলেও ঘুরে বেরিয়েছে আশেপাশে। ধীরে ধীরে পাল্টে গেছে হরিপদ। তাকে এখন সবাই হ্যারি বলে ডাকে। সে খুশিও হয়। 12 বছর পর তার চাকরি শেষ। অনেক অনেক টাকা জমে গেছে এর মধ্যে। তাছাড়া প্রাক্তন জওয়ান হিসাবে ব্যবসা করলে সরকারি সুযোগ পাবে কোনো সংস্থায় সিকিউরিটির চাকরি। সবে 30-এ পড়া শরীরটা এখন লোহার মতো শক্ত, হিলে। বর্দি তাকে দেখে কি বলবে? বুড়ো কর্তা কি বেঁচে আছে? দুবাই থেকে একটা চিঠি লিখেছিল সে। বাংলা ইংরেজিতে মিলে মিশে লেখা চিঠিতে বর্দিকে সব জানিয়ে ক্ষমা চেয়েছিল। সেই চিঠির কোনো উত্তর সে পায়নি। শিলিগুড়ির থেকে বাস বদলে যখন সে চালসায় পৌঁছল তখন দুপুর 2টো। দুটো বড় বড় সুটকেস নিয়ে বাস থেকে নেমে সে হতভম্ব। একদম বদলে গেছে জায়গাটা। কত দোকান, কত ঘরবাড়ি। একটা রিক্সাওয়ালা চলে এলো পাশে। যাবেন বাবু? সুটকেস নিয়ে রিক্সায় উঠল হরিপদ। ওই তো বংশীদার চায়ের দোকান। সে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো, বংশীদা কেমন আছো? কোন বংশী? চাওয়ালা? হ্যাঁ, মরে গেছে 4-5 বছর আগে। দোকান কিনেছে গোড়াদা। গোড়াদা চাওয়ালা হয়ে গেছে? আপনি চেনেন? প্যাডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করলো রিক্সাওয়ালা। বাঁদিক দিয়ে চলো, আমি 12 বছর আগে এখানে থাকতাম। ওরে বাবা, এর মধ্যে যে কত লোক মরে গেছে। বাড়ির সামনে রিক্সা দাঁড় করালো হরিপদ। বিরাট বাড়িটার সব দরজা জানলা বন্ধ। বহুদিন মেরামত তো দূরের কথা, রঙও করা হয়নি। এই বাড়িতে যাবেন নাকি? রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল। হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই। তার মানে? হাঁ হয়ে গেল হরিপদ। 5 বছর হলো এরকম তালাবন্ধ পড়ে আছে। বুড়ো কর্তা? তিনি তো গত হয়েছেন বহুকাল আগে। 5 বছর আগে বাড়িতে ডাকাতি হয় মাঝরাত্রিরে। দিদিমণিকে ডাকাতরা মেরে পালিয়ে যায়। পুলিশ আসে পরের দিন। বডি তুলে নিয়ে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছে, আর কেউ আসেনি। তা আপনি যদি ওদের কেউ হন তাহলে থানায় চলেন, রিক্সাওয়ালা বলল। ওপাশ থেকে এক পৌর আসছিলেন। হরিপদ চিনতে পারল, জগন্নাথ কাকা। রিক্সাওয়ালা তাকে ডাকল। ইনি এই বাড়িতে এসেছিলেন। কে? মানে পরিচয়টা? আমি হরিপদ। ওহো, তুমি তো পালিয়ে গেছিলে। মুখ নামালো হরিপদ। জগন্নাথবাবু বললেন, তুমি থাকলে দিদিমণি এমন অঘরে মারা যেত না। মাঝরাত্রে ডাকাত এসেছিল, আমরা তো কেউ টেরই পাইনি। দরজা ভেঙেছিল? না, বোধহয় চেনা লোকের নাম বলেছিল, তাই শুনে দিদিমণি দরজা খুলে দিয়েছিল। কিছু মনে করো না, লোকে বলে তোমার নাম বলেছিল ডাকাতরা। সে কি? আমি তো তখন দুবাইতে ছিলাম। তা থাকতে পারো, কেউ যদি নাম ব্যবহার করে তো কি করা যাবে। জগন্নাথবাবু বললেন, তুমি বরং থানায় যাও, ওরা যদি এখানে থাকতে দেয় তো দেবে। রিক্সা ঘুরিয়ে বাস স্ট্যান্ডে এলো হরিপদ। মনে হচ্ছিল তার পৃথিবী এখন যেন সব ফাঁকা হয়ে গেছে। কি হবে থানায় গিয়ে?
যদি পুলিশ অনুমতিও দেয় তাহলে ও বাড়িতে সে একা একা কী করবে? কিন্তু সত্যিই কি ডাকাতরা তার নাম বলে দরজা খুলেছিল? তার নাম জানবে কি করে? এটা নেহাতি একটা লোকের কল্পনা। দরজা খুললেন যে প্রবীণা, তিনি যে বৌদি, তার ঠাওর করতে সময় লাগলো। পরিচয় দিতে অনেক চেষ্টায় মনে করতে পারলেন মহিলা। ও তুমি এতকাল কোথায় ছিলে? সঙ্গে সুটকেস দেখছি। তোমার সেই মেয়ে বাসন্তী এখন জোরহাটে ছেলেপিলে নিয়ে সংসার করছে। তাতে কি ভাত ছড়ালে কাকের অভাব হয় নাকি? আমার হাতে গোটা চারেক আছে। তারা শরীর চাইলে শরীর দেবে 1000 টাকায়, মন দেবে না বোকা বাসন্তীর মতো। সুটকেস দুটো নিয়ে হাইওয়ের পাশে চলে এলো হরিপদ। দূরে বাস দেখা যাচ্ছে। কোথাকার বাস, কোথায় যাচ্ছে জানার দরকার বোধ করল না। সে উঠে পড়ল। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ প্লিজ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।